পিওকে, পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিতে পারি? সেরকম পরিস্থিতি কি আসতে পারে? নিশ্চয়ই, কেন পারে না। এই ধরনের একটা অপারেশন, এটা কিন্তু বহুদিন ধরে আমাদের প্ল্যানের মধ্যে আছে যে ইফ রিকোয়ার্ড আমরা পিওকে কীভাবে নেব। যদিও পিওকে ইজ হাইলি ডিফেন্ডেড। কেন বলছি হাইলি ডিফেন্ডেড? 70 বছর ধরে কিন্তু পাকিস্তান পিওকের ডিফেন্স তৈরি করেছে। সেখানে যে অ্যাপ্রোচগুলো, যেখানে আমরা পাকিস্তানের কোম্পানি, ব্যাটালিয়ন, ব্রিগেডকে যদি আক্রমণ করে নিতেই হয়, সেই অ্যাপ্রোচগুলোর ওপরে তারা মাইন ফিল্ড বিছিয়ে রেখেছে। ট্যাঙ্ক যেখানে যেতে পারে সেখানে অ্যান্টি ট্যাঙ্ক মাইন বিছিয়ে রেখেছে, অবস্টেকল বিছিয়ে রেখেছে, আর তারপর বাংকার, পিল বক্সেস করে সেখানে হেভি মেশিন গান ইত্যাদি রেখেছে। তা আমরা যদি এই ধরনের একটা আক্রমণ, যেটা ওয়েস্ট থেকে ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাই, আমাদের কিন্তু হেভি ক্যাজুয়ালিটি হবে। তা সেটা আমার মনে হয় করা উচিত হবে না, তার কারণ আমরা চাই না বডি ব্যাগস ওখান থেকে আসতে। কিন্তু আরও নানা ধরনের টেকনিক আছে, আমরা যদি সেই টেকনিকগুলো ব্যবহার করি তাহলে পিওকে আমরা নিতে পারি। একদিকে ধরো মুজফ্ফরপুরের দিকে একটা অফেন্সিভ, আর ওইদিকে ওপরের দিকে স্কারদুর ওপরে একটা অফেন্সিভ। এই দুটো অফেন্সিভ যদি আমরা ফায়ার অ্যান্ড অ্যাসল্ট বা ভার্টিক্যাল এনভেলপমেন্ট, যে ইম্পর্টেন্ট ব্রিজেস, কমিউনিকেশন সেট আপ আছে, সেগুলোকে স্পেশাল অপারেশন করে ডিস্ট্রয় করো উইথ প্যারা কমান্ডোজ, এইভাবে একটা অপারেশন যদি করা যায় তাহলে পাকিস্তান আর্মি যারা পিওকেতে বসে আছে, আর পিওকে লোকাল সাপোর্ট আমাদের একটা ওখানে অনেক আছে, যেটা আমাদের হেল্প করবে, আমরা কিন্তু পিওকে ওয়ান্স ফর অল আমরা নিয়ে নিতে পারি। বাট ইট উইল বি এ ভেরি চ্যালেঞ্জিং টাইপ অফ অপারেশন। কিন্তু এটা বিয়ন্ড দি অবজেক্টিভের আমরা অ্যাচিভ করতে পারবো না সেরকম কিন্তু না, আমরা পিওকে নিয়ে নিতে পারি। এবার আপনার কাছে প্রশ্ন, যে 15টা লোকেশন পাকিস্তান মিসাইল হানার পরিকল্পনা করলো, ব্যর্থ হলো এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে, একদিকে জম্মু, আবার একদিকে আপনার শ্রীনগর, একদিকে জলন্ধর, একদিকে অমৃতসর, এরকমভাবে একদিকে নালা, একাধিক জোনগুলো যদি ব্যাখ্যা করেন যে এই মুহূর্তে আমাদের ভারতীয় সেনা সেক্টরগুলো কতটা প্রস্তুত, মানে আবার যদি কোনো রিট্যালিয়েট সিচুয়েশন তৈরি করে পাকিস্তান, উই আর রেডি? দেখো, অ্যাজ ফার অ্যাজ রেডিনেস ইজ কনসার্ন, ডিফেন্সিভ মেজার, যেখানে যেখানে ডিফেন্সিভ মেজার নিতে হবে এগেনস্ট এয়ার অ্যাট্যাক অর ড্রোন অ্যাট্যাক অর মিসাইল অ্যাট্যাক, সেখানে কিন্তু আমরা ফুললি প্রিপেয়ার্ড। আর তুমি যদি দেখো যে কিভাবে গতকাল রাত্রে পাকিস্তান আর্মি বা এয়ারফোর্স তারা কিভাবে তাদের অপারেশনটাকে প্রোগ্রেস করেছে বা প্রোগ্রেস করতে চেয়েছিল, আর তার রেজাল্ট কি হলো, আমরা যদি ওপর থেকে নিই, নর্থের দিক থেকে, যদি একটা ম্যাপ সেখানে দেখাতে পারো তাহলে বুঝতে সুবিধা হবে। এনিওয়ে, সব থেকে উপরে আনকনফার্ম রিপোর্ট বলছে তারা লাদাখে যে লেতে আমাদের যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে তারা ড্রোন পাঠাবার প্রচেষ্টা করেছিল, কিন্তু সেই ড্রোনকেও আমরা নাকাম করে দিয়েছি, 1 নম্বর। তারপর আমরা একটু সাউথে চলে আসি। সাউথে নীলম ভ্যালি এরিয়াতে প্রচুর ফায়ারিং হয়েছে। সেখানে পাকিস্তান মেনলি হেভি আর্টিলারি ফায়ার করেছে, আর আমরাও হেভি আর্টিলারি ফায়ার করেছি। আর তার একটু নিচে এসে পাকিস্তান কি করলো, ড্রোন পাঠালো আর মিসাইলও পাঠালো শ্রীনগর এয়ারপোর্টকে ক্যাপচার করার জন্য, বা শ্রীনগর এয়ারপোর্টকে ড্যামেজ করার জন্য। কেন বলছি? শ্রীনগর এয়ারপোর্ট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক এয়ারপোর্ট। তার কারণে পিওকে বা পাকিস্তানের নর্দার্ন সাইড বা নর্থ ইস্টার্ন সাইডে যে কোনো টার্গেট, যেমন স্কারদু যে সমস্ত টার্গেট আছে, যেখানে পাকিস্তানের নর্দার্ন রাইট ইনফ্যান্ট্রি হেডকোয়ার্টার আছে, ব্রিগেড হেডকোয়ার্টার আছে, ডিভিশনাল হেডকোয়ার্টার আছে, এই সব জায়গায় স্ট্রাইক করতে গেলে আমাদের ফাইটার এয়ারক্রাফটকে শ্রীনগর এয়ারপোর্ট থেকে টেক অফ করতে হবে বা ল্যান্ড করতে হবে। যার ফলে ওদের অবজেক্টিভ ছিল কি শ্রীনগর এয়ারপোর্টে স্ট্রাইক করে নাকাম করে দাও, সো দ্যাট এখান থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার এয়ারক্রাফট যেন টেক অফ করতে না পারে।
সেটাও ব্যর্থ হয়ে গেছে। তার কারণ আমাদের এই যে গ্রাউন্ড ডিফেন্স বা এয়ার ডিফেন্স এগেনস্ট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সেন্সিটিভ এরিয়াজ। আমি এবার আপনার কাছে জানতে চাইব ভুজ এবং তার সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলন্ধর, এই দুটো সেক্টর নিয়ে আপনার পর্যবেক্ষণ। এই দুটো সেক্টরকেও টার্গেট করা হয়েছিল এবং সেখানে আমাদের সেনা এই রিটেলিয়েট সিচুয়েশন তৈরি হলে কতটা কমব্যাক্ট করতে পারবে? দেখো, প্রথমে জলন্ধর আসি। আর শুধু তাই না, জম্মুতে যে 3টে টার্গেট ওরা স্ট্রাইক করেছিল বা স্ট্রাইক করতে চেষ্টা করেছিল, প্রত্যেকটা জায়গায় আমাদের কমান্ড হেডকোয়ার্টার বা কোর হেডকোয়ার্টার। যেমন জম্মুতে উধমপুর হচ্ছে নর্দার্ন কমান্ড হেডকোয়ার্টার্স, নাগরোটা হচ্ছে 16 কোর হেডকোয়ার্টার, শ্রীনগরে 15 কোর হেডকোয়ার্টার, জলন্ধরে 11 কোর হেডকোয়ার্টার। জলন্ধর কেন ইম্পর্টেন্ট? যে 1965 সালের যুদ্ধে এই জলন্ধর কোরের নিচেই যে ডিভিশন ছিল সেটা আমরা লাহোরে পাঠিয়ে দিয়েছিলাম লাহোর ক্যাপচার করার জন্য। আর তুমি অবাক হয়ে যাবে, আমরা ইছগিল ক্যানাল পার করে লাহোরের এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। লাহোরের এয়ারপোর্টে লাহোর আমরা থ্রেট করেছিলাম যে লাহোরকে আমরা আইসোলেট করে দেব, কিন্তু পরবর্তীকালে কিছু ভুল ত্রুটির জন্য আমরা সেখান থেকে উইথড্র করে এসে ইছগিল ক্যানালের সাউথে চলে আসি। তো জলন্ধর, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি এনি অফেন্সিভ ম্যানুভার ফ্রম আওয়ার সাইড উইল এমানেট ফ্রম জলন্ধর কোর ইন পাঞ্জাব। ঠিক আছে, তো ওরা জলন্ধরে হিট করতে চেষ্টা করেছিল। এবারে তুমি ভুজ বললে, ভুজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন ভুজ গুরুত্বপূর্ণ? এই জন্য, ভুজ হচ্ছে আমাদের গুজরাতের এক্সট্রিম একটা টিপ। এই যে একটা ভারতবর্ষের ম্যাপের মধ্যে যে একটা এক্সট্রিম টিপ হয়, সেইটা হচ্ছে ভুজ। তার কারণ এখানে কিন্তু 65 সালের যুদ্ধ শুরু হওয়ার আগে এপ্রিল 1965 পাকিস্তান তাদের প্রথমে তখন তারা আমেরিকান ইকুইপমেন্টে সজ্জিত ছিল, প্যাটেন ট্যাঙ্ক, তারপর সেভার জেটস, তারপর 155 মিলিমিটার হাউইটজার গানস, এইসব ট্রাই করার জন্যে তারা কিন্তু ভুজে আক্রমণ করেছিল। ওইটাকে অবলেস বলা হয়। আর ভুজ আক্রমণ করে ইনিশিয়ালি আমাদের একটা দুটো পোস্ট, সেখানে বিএসএফ পোস্ট ছিল না, তখন আর্মির পোস্ট ছিল, 65-এ বিএসএফ ছিল না, সেই পোস্টগুলো ক্যাপচার করে নিয়েছিল। আমরা তারপর রিক্যাপচার করে নিই ওগুলো ওদের থেকে। তা ভুজ সেই দিক থেকে ইম্পর্টেন্ট এই কারণে যে তারা যদি ভুজ এসে এখন ভুজে আমাদের একটা ব্রিগেড আছে কমপ্লিট, রাইট? তা সেখানে আক্রমণ করে, ভুজে একটা এয়ারপোর্ট আছে কমপ্লিটলি কানেক্টেড। ভুজ যদি ওরা নিয়ে নেয় তাহলে ওরা একটা অ্যাক্সেস পেয়ে যাবে টু কাম টুয়ার্ডস গুজরাট। আমাদের গুজরাতে আহমেদাবাদের সাইডে চলে আসবে, বা ওখান থেকে তারা রাজস্থানের দিকে চলে যাবে টুয়ার্ডস বার্মের অ্যান্ড অল, তা ভুজ ইজ দ্যাট ওয়ে ভেরি ইম্পর্টেন্ট। তো ওরা চেষ্টা করেছিল ভুজ এয়ারপোর্টেও স্ট্রাইক করবে, কিন্তু নাকাম হয়ে গেছে। এবারে এই ইম্পর্টেন্স দুটো জায়গা আমি এক্সপ্লেন করলাম। আরও বেশ যত জায়গায় কালকে রাত্রিবেলা আরও দুটো তিনটে জায়গা আপনাকে বলবো, আদমপুর, চণ্ডীগড়, লুধিয়ানা। দেখো, আদমপুর হচ্ছে এগেন এ ভেরি বিগ এয়ারফোর্সের বেস, খুব বড় এয়ারফোর্সের বেস। আর ওখানে আমাদের ফাইটার এয়ারক্রাফটের স্কোয়াড্রন আছে। সেই আদমপুর, যার জন্য ওরা চেয়েছিল যে আদমপুরকে আমরা হিট করে নাকাম করে দিই বা এয়ারপোর্টকে সর্ট অফ ড্যামেজ করে দিই। আর আরেকটা জায়গা কি বললে তুমি আদমপুরের সঙ্গে সঙ্গে? লুধিয়ানা একটু ডেপথে। লুধিয়ানা পাঞ্জাবের মধ্যে জলন্ধরের থেকে সাউথে এটা, কিন্তু এটা ডেপথের মধ্যে আছে। লুধিয়ানার থেকে আবার একটা মেইন ইস্যু, যেখানে আমাদের আর্মির ভাটিন্ডাতে যাওয়ার যে মেইন রাস্তা আছে, ভাটিন্ডা ইজ এ ভেরি বিগ ক্যান্টনমেন্ট অফ আর্টস। আর ভাটিন্ডা হচ্ছে পাঞ্জাবের ভাওয়ালপুরের উল্টো দিকে। ভাওয়ালপুর যেখানে আমরা স্ট্রাইক করলাম 100 কিলোমিটার ওখান থেকে, তা ভাটিন্ডা এগেন ওয়ান অফ দি ভেরি বিগ মিলিটারি ক্যান্টনমেন্ট। তা তুমি দেখছো, এটা অ্যাসেস করে দেখো, যেরকম আমরা বলেছিলাম যে প্রত্যেকটা টার্গেট যেটা পাকিস্তান এয়ারফোর্স বা আর্মি সিলেক্ট করেছিল, সেগুলো সব ভেরি সেন্সিটিভ ইম্পর্টেন্ট মিলিটারি টার্গেট অফ আর্স, মিলিটারি স্টেশন। সেখানে কোর হেডকোয়ার্টার, কমান্ড হেডকোয়ার্টার, বড় ক্যান্টনমেন্ট, এইখানে এই টার্গেটগুলো ওরা স্পেশালি সিলেক্ট করেছিল, যেটা এগেনস্ট দি কনভেনশন অফ জেনেভা। তার মানে ওরা ভারতবর্ষের বিরুদ্ধে
মানে অ্যানাউন্স না করেও যুদ্ধ ঘোষণা করে দিল। আর আমাদের এটা শিওরলি আমাদের এটা একটা অ্যাডভান্টেজ যে এবারে কিন্তু আমরা ফুল স্কেল একটা অফেন্সিভ পাকিস্তানের মধ্যে গিয়ে পাকিস্তানকে টোটালি ডিস্ট্রয় বা সারেন্ডার করার জন্য আমাদের কাছে সুযোগ এসে গেল।